প্রত্যেককে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের ই ক্লাসরুমে। তোমরা জানো যেটা আগের দিনে শুরু করেছিলাম যে আমরা বিভিন্ন অফিসার যারা আছি এখানে এবং অন্যান্য বিভিন্ন স্যারেরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিছু ক্লাস আমরা করাচ্ছি বিভিন্ন সাবজেক্টের। মেন আমাদের এখন ফোকাস ডব্লিউবিসিএস। তাছাড়াও আমরা আরো অন্যান্য অনেকগুলো কোর্স চালু করেছি। পঞ্চায়েতের যে পরীক্ষাটা হবে সেটা, মিসলেনিয়াস যে পরীক্ষা হবে সেটা, ক্লার্কশিপের যে পরীক্ষা হবে সেটা, ডাব্লিউবিপি এবং পুলিশের এসআই যে পরীক্ষা হবে সেটা, এবং আরো অন্যান্য পরীক্ষাগুলো নিয়ে আমরা প্রত্যেকদিন ক্লাস করাচ্ছি। তো ইন্ট্রোডাক্টরি ক্লাস শুরু করবার সময় আমি ভূগোল নিয়ে বলবার সময় বলেছিলাম যে ভূগোল সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে থাকে 25 নম্বর এবং মেন্সে থাকে 100 নম্বর। সেখানে বিস্তারিতভাবে আলোচনা করবার সময় এটা আমি বলেছিলাম যে কোন কোন চ্যাপ্টারগুলোর থেকে বেশি প্রশ্ন আসে এবং কোন চ্যাপ্টারগুলো থেকে কম প্রশ্ন আসে, অর্থাৎ কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে বেশি করে পড়তে হবে, একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং কোন চ্যাপ্টারগুলো তুলনামূলকভাবে আমরা একটু কম গুরুত্ব দিতে পারি। তো তার বিস্তারিত হিসাবটা গত দিনে আমার কাছে ছিল না, কিন্তু আজকে আমি সেই হিসাবটা নিয়ে আসছি। এটা নিয়ে কিছুক্ষণ একটু আলোচনা করব, তারপর আমাদের যে ইন্ট্রোডাক্টরি ক্লাস হচ্ছিল সেটা আলোচনা করব। তো চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা দেখি, বিগত 2000 সাল থেকে প্রিলিমসে যে 2023 সাল পর্যন্ত যে প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে যদি আমি দেখি, তাহলে কোন বছর কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে একটু যদি আমরা দেখব। এখানে আমরা কি করেছি, 2000 সাল থেকে একদম 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত একটা হিসাব করেছি, এবং তার যে যে চ্যাপ্টার গুলো হয় আগের দিনে বলেছিলাম, ফিজিওগ্রাফিক ডিভিশন, পলিটিক্যাল জিওগ্রাফি, রিভার্স অ্যান্ড প্রজেক্টস, রিসোর্সেস অফ ইন্ডিয়া, এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন, সয়েল অ্যান্ড ভেজিটেশন, সেটেলমেন্ট জিওগ্রাফি, ডেমোগ্রাফি অর্থাৎ কোথায় কি রকম বসতি রয়েছে তার পপুলেশন নিয়ে, ইকোনমিক জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, ক্লাইমেট, এনভায়রনমেন্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে, এবং ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমাদের ডাব্লিউবিসিএসটাতে ইন্ডিয়ান জিওগ্রাফির পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপরে একটা গুরুত্ব দেওয়া হয়। তো টোটাল প্রায় এরকম 15টা টপিকের ওপরে 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত কোন চ্যাপ্টারের ওপরে ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে এবং কোন চ্যাপ্টারগুলো থেকে তুলনামূলকভাবে একটু কম কোশ্চেন এসেছে সেগুলো একটু দেখব। তো শেষে আমি যদি একদম চলে যাই 2023-এর এতেই যদি একদম শেষে দেখি, তাহলে আমরা কি দেখবো, ফিজিওগ্রাফিক যে ডিভিশনটা আগের দিনে বলছিলাম 3টে থেকে 4টে চ্যাপ্টার, ফিজিওগ্রাফিক ডিভিশন, পলিটিক্যাল জিওগ্রাফি, রিভার্স এবং রিসোর্স, এই যে পার্টগুলো আমাদের রয়েছে, এই যে সাবজেক্টগুলো টপিকগুলো রয়েছে, সেগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের আসে। তাহলে যদি 2000 থেকে 2023 সাল পর্যন্ত আমরা দেখি, তাহলে কি দেখবো যে ফিজিওগ্রাফিক ডিভিশন যে রয়েছে, ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে এই 23 বছরে 56টা কোশ্চেন এসেছে, এবং টোটালটা যদি 100% হয় তার 9.91%, প্রায় অলমোস্ট 10% প্রশ্ন এই ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে এসেছে। এবং পলিটিক্যাল জিওগ্রাফি থেকে এই 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত 35টা মতো প্রশ্ন এসেছে, প্রায় 6.19% মতো। তার সাথে ম্যাক্সিমাম প্রশ্ন আরেকটা এই যে টপিকটার উপরে আছে, রিভার্স এবং প্রজেক্টস, অর্থাৎ রিভার্সের ক্ষেত্রে বলেছিলাম যে রিভার্স তার উৎপত্তি কোথা থেকে হচ্ছে, তার উপনদী, শাখা নদী, এই সমস্ত লেন্থ, এবং সাথে সাথে সেই নদীর উপরে কি কি মাল্টিপারপাস প্রজেক্ট তৈরি হয়েছে, কি ড্যাম তৈরি হয়েছে, এবং সেই নদী যখন বিভিন্ন রাজ্য বা বিভিন্ন দেশের ওপর দিয়ে যাচ্ছে সেই নদীটাকে কেন্দ্র করে কোনো ডিসপিউট তৈরি হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। এখান থেকে আমরা দেখছি 66টা প্রশ্ন এসেছে, টোটাল 66টা ম্যাক্সিমাম প্রশ্ন এই টপিকটার উপরে এসেছে রিভার্স এবং প্রজেক্টস থেকে, 11.6%। অর্থাৎ দেখা যাচ্ছে এই তিনটে কত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, তাই এগুলোকে আমাদেরকে অনেক ডিটেলসে পড়তে হবে। এরপর যদি আমরা দেখি রিসোর্স, কি কি রিসোর্স আমাদের আছে, কি কি খনিজ, কি কি অন্যান্য যে রিসোর্স গুলো আমাদের রয়েছে, সম্পদগুলো রয়েছে, সেগুলো নিয়ে সেখান থেকেও 54টা প্রশ্ন এসেছে, যেটা প্রায় 9.56% মতো কনস্টিটিউট করছে টোটাল 100%-এর মতো মধ্যে। এরপরে আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইরিগেশন, এগ্রিকালচার এবং ইরিগেশন, এই টপিকটার উপরে 39টা কোশ্চেন এসেছে এই 2000 সাল থেকে 2023-এর যে প্রিলিমস প্রশ্ন হয়েছিল তার মধ্যে, যেটা প্রায় 6.90% মতো তার কনস্টিটিউট করছে।
নেক্সট আমরা যদি মাটি, সয়েল এবং ভেজিটেশন, এখান থেকেও প্রায় 24টা প্রশ্ন এসেছে লাস্ট 23 বছরে। সেটেলমেন্ট জিওগ্রাফি, সেখান থেকে কি দেখছি আমরা একটু কম, 8টা মতো মাত্র প্রশ্ন এসেছিল, তাই এগুলো একটু কম। কিন্তু ওপরের যে প্রজেক্ট গুলো রয়েছে সেগুলো আমরা পড়বো সমস্ত কিছুই, কিন্তু একইভাবেই যে পরীক্ষা আমরা যখন দেবো, পরীক্ষার সিলেবাস আমাদের কাছ থেকে কি চাইছে, আমাদের প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে বেশি আসে, আমাদেরকে সেইভাবেই একটু স্মার্টলি পড়াশোনা করতে হবে, যাতে অন্য জায়গাতে আমরা বেশি সময় দিলাম যে চ্যাপ্টারটার উপরে যেখান থেকে প্রশ্ন কম আসে সেটাই না দিয়ে যে চ্যাপ্টারে বেশি আসে সেখানে আমরা বেশি সময় দিতে পারি এবং সেখান থেকে বেশি প্রশ্নপত্র আমরা করে আসতে পারি। এরপরে যদি দেখি সেটেলমেন্ট জিওগ্রাফির পরে কি দেখবো আমরা, ডেমোগ্রাফি রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার ডেমোগ্রাফি থেকে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের ডেমোগ্রাফি থেকে তুলনামূলকভাবে একটু কম প্রশ্ন এসেছে 13টা, কিন্তু ইন্ডিয়ান যে ডেমোগ্রাফি সেখান থেকে 41টা মতো প্রশ্ন কিন্তু এসেছে এখানে সেটেলমেন্ট নিয়ে, এবং তার যে সেন্সাস মেনলি সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। ইকোনমিক জিওগ্রাফি থেকে 22টা প্রশ্ন এসেছে, এবং ফিজিক্যাল যে জিওগ্রাফি রয়েছে আমাদের, সেই ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 47টা প্রশ্ন গত 23 বছরের আমাদের প্রশ্নপত্র থেকে এসেছে। এরপরে দেখছি ক্লাইমেট, ক্লাইমেট থেকে প্রায় 18টা প্রশ্ন এসেছে। এনভায়রনমেন্ট থেকে, এনভায়রনমেন্টটাও তুলনামূলক কিছু আমাদের ভূগোলের অংশের মধ্যে পড়ে যায়, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখলে 19টা এবং ইন্ডিয়ার টোটাল ইন্ডিয়ার রেসপেক্টে ধরলে 17টা মতো প্রশ্ন আমাদের এখানে এসেছিল। এবং প্রথমে যেটা বললাম যে জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফির পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর আমাদের বিশেষ ফোকাস করা হয় প্রিলিমসের ক্ষেত্রেও এবং মেন্সের ক্ষেত্রেও। সেই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে 106টা প্রশ্ন কিন্তু এসেছে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গলকেও। ইন্ডিয়ার যেমন আমরা এই ভাগগুলো করছি বিভিন্ন ভাগে, তার ফিজিক্যাল ডিভিশন পড়ছি, তার নদ নদী পড়ছি, তার রিসোর্স পড়ছি, তার ক্লাইমেট পড়ছি, সেই রকমই একইভাবে ওয়েস্ট বেঙ্গলেরও এরকম ভাগ ভাগ করে আমাদেরকে পড়তে হবে এবং সেখানে এখানে বিস্তারিতভাবে আলোচনা করানো হবে। তো এটাই দেখা গেল, তাহলে টোটাল 588টা প্রশ্ন কিন্তু এখানে এসেছে, যার মধ্যে কি দেখলাম, ওয়েস্ট বেঙ্গল এবং ওপরের 2-3টে যে টপিক, ফিজিক্যাল ডিভিশন, আমাদের নদ নদী, আমাদের রিসোর্স, ফিজিক্যাল জিওগ্রাফি, এগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের আসছে, তাই এগুলোর ওপরে আমাদের একটু বেশি করে জোর দিতে হবে। একইভাবে যদি আমরা মেনের প্রশ্ন দেখি, জিওগ্রাফির মেন আমরা জানি যেমন প্রিলিমসে কত নাম্বার থাকছে, 25 নাম্বার মতো থাকছে, সেরকম জিওগ্রাফিতে কিন্তু 100 নাম্বার থাকে। এবং 2014 সালে আমরা দেখি যখন প্রথম কি শুরু হলো, এমসিকিউ আমাদের শুরু হলো, সেই বছরে কিন্তু 50 নাম্বার ছিল। তার পরবর্তী ক্ষেত্রে সেই 50 নাম্বারটা বেড়ে 2015 থেকে এখনো পর্যন্ত 100 নাম্বার আছে। তো এখানেও টপিকগুলো একই আছে, কিছু এদিক ওদিক হয়েছে। ফার্স্ট টপিক আমরা কি রেখেছিলাম, ফিজিওগ্রাফিক ডিভিশন, তারপরে রিভার্স অ্যান্ড প্রজেক্টস, একইভাবে রিসোর্সেস অফ ইন্ডিয়া, ন্যাচারাল ভেজিটেশন, সাথে সাথে ন্যাশনাল পার্ক, সয়েল থেকে প্রশ্ন আসছে, এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন থেকে প্রশ্ন আসছে, বিভিন্ন। এখানে একটা নতুন গ্রুপ আমরা দেখছি প্রিলিমসে না এসে মেন্সে আসছে, সেটা কি এথনিক গ্রুপ, অর্থাৎ আদিবাসী, যে আমাদের আদিম যে নিবাসী সেই সমস্ত মানুষদের নিয়ে প্রশ্ন আসছে, কোন কোন এলাকাতে কোন ধরনের উপজাতি মানুষ দেখা যায়। পপুলেশন, এটা পপুলেশন অফ ইন্ডিয়া থাকছে। ফিজিক্যাল জিওগ্রাফি এখানেও থাকছে, ক্লাইমেট থাকছে, ট্রেড থাকছে, এখান থেকে ট্রান্সপোর্ট, ট্রেড এবং ট্রান্সপোর্টটা নতুন আসছে, প্রিলিমসে কম আসে কিন্তু মেন্সে এখান থেকে প্রশ্ন আসে। এবং আবার সেই একইভাবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, সাথে কার্টোগ্রাফি যেগুলো থাকছে, এবং এনভায়রনমেন্টের পাশাপাশি মিসলেনিয়াস কিছু আমাদের প্রশ্ন থাকে। তাহলে এই যে 14-15টা ভাগে ভাগ করলাম, সেটাকেও যদি 2014 সালে যে এমসিকিউ শুরু হলো সেখান থেকে 2000 আমরা কত সাল পর্যন্ত করেছি, 2022 সাল পর্যন্ত করেছি, কারণ 23-এর প্রিলিমস আমরা জানি এই 2-3 দিন আগেই দিয়েছে, এখনো মেন হয়নি। 2022 সাল পর্যন্ত আমাদের মেন পরীক্ষা হয়েছে, তাই 14 থেকে 22 পর্যন্ত কোন টপিকের ওপরে কতগুলো করে প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে এই ভাগটা করা হয়েছে। তো এখানে যদি দেখি আবার একইভাবে প্রিলিমসের মতোই, তাহলে ফিজিওগ্রাফিক যে ডিভিশন, ফিজিওগ্রাফিক ডিভিশনে টোটাল শেষ থেকে যদি দেখি তাহলে 91টা প্রশ্ন কিন্তু এসেছে এই ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে। ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে 91টা, বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। প্রিলিমসে যেমন এসেছিল 9% মতো, 10% মতো এসেছিল, এখানে দেখো 16.55%।
প্রায় 17% প্রশ্ন কিন্তু এই ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে এসছে, এবং প্রিলিমসে যেমন ম্যাক্সিমাম প্রশ্ন এসেছিল এই রিভার্স থেকে, এখানেও কিন্তু সেই একইভাবে 91টা প্রশ্ন এসেছিল এই রিভার্স এবং প্রজেক্টস গুলো থেকে। একইভাবে যদি আমরা রিসোর্স অফ ইন্ডিয়া দেখি, যেটা প্রিলিমসে খুব গুরুত্বপূর্ণ, মেন্সের ক্ষেত্রেও সে একই 65টা টোটাল প্রশ্ন এসেছে এই 2014 সাল থেকে 2022 সালের মধ্যে, যেটা 11.82% হচ্ছে। ন্যাচারাল ভেজিটেশন এবং ন্যাশনাল পার্ক একটা টপিক যদি দেখি তাহলে 49টা প্রশ্ন এসেছিল। সয়েল থেকে, মাটির বিভিন্ন মৃত্তিকা নিয়ে 17টা প্রশ্ন। এগ্রিকালচার এবং ইরিগেশন থেকে আসছে 43টা প্রশ্ন। সমস্ত চ্যাপ্টার গুলোই গুরুত্বপূর্ণ, এখানে আমাদের সবগুলোই ডিটেলসে পড়তে হবে। এথনিক গ্রুপ যেটা বললাম নতুন দিচ্ছে, এথনিক গ্রুপ এবং পপুলেশন, এটা পপুলেশন হবে। পপুলেশনে সেখান থেকেও দেখছি আমাদের কত, প্রায় 47টা প্রশ্ন এসেছে। ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 26টা, ক্লাইমেট থেকে, জলবায়ু থেকে 34, ট্রেড ট্রান্সপোর্ট যেটা সেখান থেকে 17টা প্রশ্ন। এবং যখন এগুলো পড়বো তখন আমরা দেখব যে ট্রেড ট্রান্সপোর্ট, টাউন, সিটি যখন পড়বো তখন কোন জায়গা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে সেগুলো একটু আমরা দেখে নেব। ওয়েস্ট বেঙ্গল থেকে 40টা প্রশ্ন, কার্টোগ্রাফি থেকে 5টা, ইভিএস 12 এবং মিসলেনিয়াস 16, এই ধরনের টোটাল আমরা যদি দেখি 550টা প্রশ্ন এসেছিল, তার মধ্যে এই তার ভাগ কোন চ্যাপ্টার থেকে কতটা। তাহলে একটা মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে কোন টপিক গুলো আমাদেরকে বেশি জোর দিতে হবে এবং কোন টপিক গুলো ছাড়া তো অবশ্যই যাবে না, কিন্তু তুলনামূলকভাবে আমরা কম পড়তে পারি যেমন প্রশ্ন আসে। অর্থাৎ যদি যেমন বলছিলাম ট্রান্সপোর্ট থেকে, ট্রান্সপোর্টের বিভিন্ন রকম হয়, তার রোড ট্রান্সপোর্ট হতে পারে, রেল ট্রান্সপোর্ট হতে পারে, ওয়াটারওয়ে হতে পারে, এয়ারওয়ে হতে পারে, প্রচুর। তার হাইওয়ে যদি দেখা যায়, হাইওয়ে অনেক হাইওয়ে আছে, হাইওয়ে নাম্বার আমরা কি সব মুখস্থ করবো? কোনো প্রয়োজন নেই। আমাদেরকে কি দেখতে হবে, লংগেস্ট কি আছে, শর্টেস্ট কি আছে, হয়তো প্রথম কে ছিল, নতুন যদি কোনো তৈরি হলো সেটা আমাদেরকে দেখতে হবে। সেই একইভাবে রেলের বলেছিলাম ডিভিশন গুলোর হেডকোয়ার্টার কোথায় আছে ম্যাক্সিমাম, সেখান থেকে প্রশ্ন দেয়। সেই 17টা 18টা যেটা আছে সেটা যদি আমরা মনে রাখতে পারি, সেখান থেকে দুটো প্রশ্ন প্রায় মেনে দিয়েই থাকে। সেইভাবে আমাদেরকে একটু পড়াশোনাটা করতে হবে। কি চাইছে আমাদের যে পিএসসি পরীক্ষা নিচ্ছে বা ডাব্লিউবিসিএস বাদে অন্যান্য যে এক্সাম আমরা দিচ্ছি, পঞ্চায়েত হতে পারে, কনস্টেবল হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, যেগুলোতে প্রশ্ন কি চাইছে তার উপরে আমাদেরকে পড়াশোনা করতে হবে এবং সেই রকম আমাদেরকে উত্তর দিতে হবে। তো মেনলি এটাই ছিল আমাদের বোঝানোর। এরপরে আমরা দেখব আগের দিনে যে ক্লাসটা আমরা করাচ্ছিলাম ইন্ট্রোডাক্টরি ক্লাস, সেই ক্লাস থেকে পরের যে টপিকটা আমাদের ছিল সেইটুকু আমরা আলোচনা করব। গত ক্লাসে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা ছিল, তোমরা আমি ওইটা টপিকটা বের করতে করতে আমাকে একটু প্রশ্ন করতে পারো, বা শুনতে যদি কারো অসুবিধা হচ্ছে আরেকবার লিখবে কমেন্ট বক্সের মধ্যে। ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান জিওগ্রাফি ছিল আমাদের ক্লাস 1। ক্লাস 1-এর আজকে পার্ট 2। প্রথম দিনে আমরা যেটা পড়িয়েছিলাম সেটা নিয়ে আরেকটু ছোট্ট করে আমরা রিভাইজ করে নেবো যে কি পড়েছিলাম, তারপরে আমরা যেটুকু বাকি ছিল সেটা। তারপরে প্রথমেই আমরা কি পড়েছিলাম, লোকেশন। লোকেশন বলেছিলাম কোনো এরিয়ার লোকেশন করতে গেলে আমরা তার ল্যাটিটিউড এবং লংজিটিউড দেখি। ল্যাটিটিউড এবং লংজিটিউড যে এলাকাটাতে, যে জায়গাটায় ক্রস সেকশন করছে অর্থাৎ ছেদ করছে সেই অংশটাই হয়। যেহেতু একটা দেশ একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে, তাই কোন একটা পার্টিকুলার পয়েন্ট না হয়ে তার আমরা একটা বিস্তৃতি দেখি, তার এক্সটেনশন দেখি। যেমন আরেকটা বলেছিলাম যে ল্যাটিটিউড অনুযায়ী আমাদেরকে দুভাগে ভাগ করছে পৃথিবীটাকে, নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ার। সেই হিসাবে দেখলে ইন্ডিয়া নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে, এবং লংজিটিউডের থেকে দেখলে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে ভাগ করে, যেখানে ইস্টার্ন হেমিস্ফিয়ারের মধ্যে ইন্ডিয়া পড়ছে। ল্যাটিটিউড এক্সটেনশন আমরা দেখেছিলাম কি 6 ডিগ্রি 45 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ রয়েছে, এবং বলেছিলাম যে যেহেতু ভারতের মেনল্যান্ডের পাশাপাশি অনেক আইল্যান্ড রয়েছে, এবং আন্দামান নিকোবর যেটা আমাদের ইন্ডিয়ান ওশেনের মধ্যে রয়েছে সেটা অনেকটা নিচে, মেনল্যান্ড থেকে অনেকটা দূরে রয়েছে, তাই শুধুমাত্র মেনল্যান্ডের রেসপেক্টে ধরলে তার ল্যাটিটিউড এক্সটেনশন হয়ে যায় 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট
নর্থ ল্যাটিটিউড। লংজিটিউডের ক্ষেত্রে কি ছিল, আমরা জানি যে 68°7' থেকে 97°25' ইস্ট লংজিটিউড ছিল। নর্দার্ন মোস্ট পয়েন্ট কি ছিল, ইন্দিরা কোল, এবং সাউদার্ন মোস্ট পয়েন্ট কি ছিল, ইন্দিরা পয়েন্ট। এটা আবারও বলেছিলাম, একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে ইন্দিরা পয়েন্ট এবং ইন্দিরা কোলের মধ্যে যেন গুলিয়ে না যায়। একইভাবে ইস্টার্ন মোস্ট পয়েন্ট ছিল কিবিথু, যেটা অরুণাচল প্রদেশে। ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট ছিল গুহারমতি, যেটা আমাদের গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্টে ছিল। শেপ এবং সাইজের ক্ষেত্রে বলেছিলাম, সাইজের ক্ষেত্রে ইন্ডিয়া কি ছিল, 7th লার্জেস্ট কান্ট্রি ছিল, যেটা 2.4% টোটাল সারফেসের মধ্যে তার এরিয়া কভার করছিল। হাইয়েস্ট ছিল রাশিয়া, যেটা এমন একটা কান্ট্রি এশিয়া এবং ইউরোপ দুটোরই লার্জেস্ট কান্ট্রি। সেকেন্ড ছিল কানাডা, থার্ড চায়না, ফোর্থ কে ছিল আমাদের ইউএসএ, ফিফথ ব্রাজিল, সিক্স অস্ট্রেলিয়া এবং সেভেন্থ আমাদের ইন্ডিয়া। ইস্ট ওয়েস্ট অর্থাৎ পূর্ব পশ্চিমে আমাদের এক্সটেনশন ছিল ইন্ডিয়ার 2933 2933 কিলোমিটার। নর্থ সাউথে ছিল 3214 কিলোমিটার। একইভাবে পপুলেশনের দিক থেকে দেখেছিলাম, ইন্ডিয়া সেকেন্ড হাইয়েস্ট পপুলেটেড কান্ট্রি, ফার্স্ট চায়না। ইন্ডিয়া 17.5% টোটাল পপুলেশন 100% ধরলে, এবং চায়না ছিল 19.4%। ইউএসএ ছিল থার্ড, যার পরিমাণ 4.5%। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে ইন্ডিয়াকে বর্তমানে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা যাচ্ছে। বাউন্ডারির ক্ষেত্রেও দেখেছিলাম, একদম উত্তরে কে রয়েছে, আমাদের চায়না রয়েছে, ভুটান এবং নেপাল। নর্থ ওয়েস্টে রয়েছে আমাদের পাকিস্তান এবং আফগানিস্তান। ইস্টে পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার। সাউথ ইস্ট যদি দেখি, তাতে বে অফ বেঙ্গল, সাউথ ওয়েস্টে আরাবিয়ান সি, এবং দুটো আমাদের শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, যার সাথে আমাদের ডাইরেক্ট কোনো ল্যান্ড বাউন্ডারি না থাকলেও সেখানে কি থাকছে, একটা জলের সাথে আমাদের জলের একটা বাউন্ডারি থাকছে। ফ্রন্টিয়ার কি বলেছিলাম, টোটাল কত সীমান্ত করছে, টোটাল 15,200, যার মধ্যে সবচাইতে বড় বাউন্ডারি শেয়ার করছে ইন্ডিয়া বাংলাদেশের সাথে, যেটা 4096 কিলোমিটার। নেক্সট ছিল আমাদের চায়না, যার সাথে কত ছিল, 3917 কিলোমিটার। 3 নাম্বার ছিল পাকিস্তান, 3310 কিলোমিটার। 4 নাম্বার ছিল নেপাল, 1752 বা 1752 কিলোমিটার। তারপর ছিল মায়ানমার, 1458 কিলোমিটার। গতদিন এগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম। এখান থেকে শুধুমাত্র এই কিলোমিটার ধরার পাশাপাশি কোন রাজ্যের সাথে ওই দেশের বাউন্ডারি রয়েছে সেগুলো প্রশ্ন আসে, যেটা আমরা গতদিন দীর্ঘভাবে আলোচনা করেছিলাম। মায়ানমারের পরে কে ছিল, ভুটান, যার সাথে 587 কিলোমিটারের বর্ডার ছিল ইন্ডিয়ার, যেটা সেকেন্ড শর্টেস্ট। এবং আফগানিস্তান বলেছিলাম, আফগানিস্তানের সাথে শর্টেস্ট বাউন্ডারি ইন্ডিয়ার, যেটা 80 কিলোমিটার। এবং এটাও বলেছিলাম যে কি ছিল, যে পাকিস্তান যেহেতু এখন অকুপাইড কাশ্মীর রয়েছে, সেই পাকিস্তান অকুপাইড কাশ্মীরের সাথে এই আফগানিস্তানের বাউন্ডারি রয়েছে, যেটাকে আমরা ডুরান্ড লাইন হিসাবে চিনি। পাশাপাশি চায়নার সাথে যে বর্ডার রয়েছে তাকে ম্যাকমোহন লাইন বলা হচ্ছে। এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা ইন্ডিয়া চায়নার মধ্যে কোথায় কোথায় রয়েছে, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিম। এবং ম্যাকমোহন লাইনটা ছিল অরুণাচল প্রদেশের মধ্যে। একইভাবে রেডক্লিফ লাইন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। ক্রিক লাইন রয়েছে ইন্ডিয়া পাকিস্তান, যেটা গুজরাটের কচ্ছ এরিয়া যেটা রয়েছে। এলওসি, যেটা অকুপাইড কাশ্মীর পাকিস্তানের এবং আমাদের ইন্ডিয়ান কাশ্মীর, তার মধ্যে রয়েছে। ডুরান্ড লাইন বললাম ইন্ডিয়া পাকিস্তান, সরি ইন্ডিয়া আফগানিস্তান। পাক স্ট্রেট বা পক প্রণালী, যেটা ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে। 8 ডিগ্রি চ্যানেল ইন্ডিয়া মালদ্বীপ। কোকো স্ট্রেট নর্থ আন্দামান এবং কোকো আইল্যান্ড। এবং 6 ডিগ্রি চ্যানেল যেটা ছিল, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে। গত দিনের 5 মিনিটে আমরা একটু রিভাইজ করে নিলাম। এটুকুতে যদি কারো কোনো সমস্যা আছে তাহলে একটু জানাও, নইলে পরবর্তী যে টপিক রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। গতদিন যেটা হয়েছিল তার মধ্যে কারো যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে কোথাও অসুবিধা থাকে তাহলে একটু জানাবে।
যাই হোক, কারো কোনো প্রশ্ন যখন নেই তাহলে এরপরে আমাদের যেটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনাতে আসবো। বিভিন্ন যেমন আমরা বর্ডার লাইন আলোচনা করলাম কিছুক্ষণ আগে, অর্থাৎ কোন ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেই প্রতিবেশী দেশগুলোর সাথে ভারত কতটা তার বর্ডার শেয়ার করছে, সীমান্ত শেয়ার করছে। সেই রকম ভাবে আমরা জানি ভারতকে কি বলা হয়, পেনিনসুলার বলা হয়। ভারতের তিন দিকে কি রয়েছে, উত্তর দিকে যেমন হিমালয় পর্বত রয়েছে, সেরকম তিন দিকে কি রয়েছে, সাগর রয়েছে, আরব সাগর, বঙ্গোপসাগর এবং নিচের দিকে আমাদের ভারত মহাসাগর। তাই প্রচুর পরিমাণে ভারতবর্ষের যে স্টেট গুলো রয়েছে, কোস্টাল স্টেট গুলো রয়েছে, সেই কোস্টাল স্টেট গুলোর কোস্টাল লাইন রয়েছে, অর্থাৎ যেখানে যে এরিয়াটাতে স্টেট যে বর্ডার অর্থাৎ ভূমি যেটা রয়েছে তার সাথে সমুদ্র যেখানে মিলছে, সেই কোস্টাল লাইন। তো সেটা যদি আমরা দেখি টোটাল ইন্ডিয়ার কত লেন্থ, সেটা হচ্ছে লেন্থ অফ ইন্ডিয়াস কোস্টাল লাইন দেখলে সেটা হচ্ছে, এবং ইন্ডিয়ান ইনক্লুডিং আইল্যান্ড। আইল্যান্ড আমরা দেখলাম ভারতের লাক্ষাদ্বীপ রয়েছে যেমন আরব সাগরের মধ্যে, সেরকম বে অফ বেঙ্গলের মধ্যে রয়েছে আন্দামান এবং নিকোবর। সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে, অনেকগুলো দ্বীপ রয়েছে, সেই টোটাল যদি আমরা আইল্যান্ড এবং মেনল্যান্ড ধরি তাহলে টোটাল কোস্ট লাইন হবে ভারতের ৭,৫১৬.৬ কিলোমিটার। এটা কিন্তু ডব্লিউবিসিএস এ অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে যে টোটাল লেন্থ কত, ইন্ডিয়ার টোটাল যে কোস্টাল লাইন রয়েছে তার টোটাল লেন্থ কত, তাহলে ৭,৫১৬.৬ কিলোমিটার। একইভাবে যেমন আমরা দেখেছিলাম যখন আমরা ল্যাটিটিউড এক্সটেনশন দেখেছিলাম সেখানেও মেনল্যান্ড হিসাবে দেখেছিলাম, যখন দক্ষিণতম বিন্দু হিসাবে দেখেছিলাম সেখানেও মেনল্যান্ড হিসাবে দেখেছিলাম। একইভাবে এই যে কোস্ট লাইন সেটাতেও আমরা দেখছি কি অনলি মেনল্যান্ডের ক্ষেত্রে যদি ধরা হয় তাহলে অনলি মেনল্যান্ডের ক্ষেত্রে টোটাল কোস্ট লাইন হবে ৬,১০০ কিলোমিটার, এবং টোটাল যদি বলে ইনক্লুডিং আইল্যান্ড বললে তখন হয়ে যাচ্ছে ৭,৫১৬.৬ কিলোমিটার। এরপরে এই যে দেখলাম কোস্টাল লাইন, তাহলে কোস্টাল লাইন গুলো কার সাথে হচ্ছে, এই যে কোস্টাল স্টেট গুলো রয়েছে ভারতের, সেই কোস্টাল স্টেট গুলোরই এই কোস্টাল লাইন গুলো থাকে। টোটাল আমাদের কতগুলো কোস্টাল স্টেট আছে আমরা জানি ৯টা, এবং কোনগুলো কোস্টাল স্টেট আমরা যদি ইন্ডিয়ান ম্যাপটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো তার কোস্টাল স্টেট। এই যে আমাদের ম্যাপ, এই ম্যাপ থেকে যদি আমরা দেখি তাহলে তিন দিকে কি বললাম ভারতের, যেমন তিন দিকে রয়েছে সাগর, এইদিকে থাকছে আরবিয়ান সি, এদিকে থাকছে বে অফ বেঙ্গল এবং নিচে ইন্ডিয়ান ওশেনে। তাহলে ম্যাপটা যদি আমরা দেখি এখান থেকে শুরু হচ্ছে, আমাদের এখানে দেখতে পাচ্ছি নীল যে অংশটা, সেই নীল অংশটা পুরোটাই আমাদের সমুদ্র মহাসাগর বা বঙ্গোপসাগর রয়েছে, উপসাগর এবং সাগর রয়েছে। একদম বাঁ দিকের এই দিকে পশ্চিম দিকে যে স্টেটটা রয়েছে সেটা কি, গুজরাট। তাহলে গুজরাট হলো ১ নাম্বার। গুজরাটের ঠিক নিচেই কোন স্টেটটা রয়েছে, সেটা হলো মহারাষ্ট্র, এটা ২ নাম্বার। মহারাষ্ট্রের ঠিক নিচে একদম ছোট্ট করে একটা স্টেট আছে, সেটা কি, গোয়া, যেটা ৩ নাম্বার। গোয়ার নিচে আছে কর্ণাটকা, কর্ণাটকা হলো ৪ নাম্বার। কর্ণাটকার নিচে আছে কেরালা, যেটা ৫ নাম্বার। এদিকে আমরা যদি দেখি এটা হলো ওয়েস্ট কোস্ট, আমরা যদি ইস্ট কোস্টে দেখি তাহলে একদম নিচে আছে কি, তামিলনাড়ু, এটা হবে ৬ নাম্বার। তামিলনাড়ুর ওপরে আছে অন্ধ্রপ্রদেশ, যেটা ৭। অন্ধ্রপ্রদেশের ওপরে আছে আমাদের ওড়িশা, প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গের, ৮ নাম্বার। একইভাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিছুটা কোস্টাল লাইন দেখা যায়, তাই হলো ৯। অর্থাৎ আমরা টোটাল কি দেখলাম, টোটাল ভারতের কোস্টাল স্টেট যদি জিজ্ঞাসা করে তাহলে হবে ৯। গুজরাট থেকে শুরু করে আমাদের এদিকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত, ওয়েস্ট কোস্ট ইস্ট কোস্ট দুটো মিলে টোটাল ৯টা আমাদের কোস্টাল স্টেট রয়েছে। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। এই হচ্ছে টোটাল কোস্ট স্টেট, এবং এই হচ্ছে তার কোস্টাল লাইন ছিল, অর্থাৎ একদম নিচে কোস্টাল যে এটা রয়েছে সেটা হচ্ছে কোস্টাল লাইন, যেটা ছিল কত, ৭,৫১৬.৬। আইল্যান্ড ধরলে অর্থাৎ এই আন্দামান নিকোবরে যেটা যদি ধরা হয়, আন্দামান নিকোবর এবং এখানে যে লাক্ষাদ্বীপ রয়েছে ছোট ছোট, এটা যদি ধরা হয়, কিন্তু শুধুমাত্র যদি এই মেনল্যান্ড ধরা হয় তখন হয়ে যাচ্ছিল কত, ৬,১০০। এটা আমাদের মাথায় রাখতে হবে।
তাহলে এই যে কোস্টাল স্টেট গুলো আমরা পড়লাম, এরপরে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশিরভাগ সময় পরীক্ষায় দেয়, সেটা হলো কোন স্টেটে সবচাইতে বেশি কোস্টাল লাইন দেখা যায়। তাহলে আমরা যে ম্যাপটা দেখলাম তার রেসপেক্টে যদি দেখি, তাহলে সবচাইতে বেশি আমরা কি দেখব, গুজরাট যে রাজ্যটা আছে, গুজরাট রাজ্যে সবচাইতে বেশি কোস্টাল স্টেট কোস্টাল লাইন দেখা যায় গুজরাটে, যার টোটাল লেন্থ হচ্ছে আমরা জানি 1214 কিলোমিটার। টোটাল যে আমরা দেখলাম লাইন 7516, তার মধ্যে 1214 কিলোমিটার রয়েছে শুধুমাত্র গুজরাটে, যেটা কোস্টাল লাইনের দিক থেকে বা র্যাঙ্কিং যদি আমরা করি, সেটা হবে প্রথম এই আমাদের গুজরাট, যার 1214 কিলোমিটার। এখন আমরা জানি মেন্সে শুধুমাত্র প্রথমটা না জিজ্ঞাসা করে দ্বিতীয় এবং তৃতীয় র্যাঙ্কে কে আছে সেটাও প্রশ্ন আসে, তাই প্রথমের পাশাপাশি দ্বিতীয় এবং তৃতীয় র্যাঙ্কে কে আছে সেটাও আমরা দেখব। দ্বিতীয়তে কে আছে, অন্ধ্রপ্রদেশ। গুজরাট যেমন আমাদের ওয়েস্ট কোস্টের মধ্যে পড়ছে, আমাদের ইস্ট কোস্টের মধ্যে অন্ধ্রপ্রদেশ রয়েছে, যার টোটাল লেন্থ 973 কিলোমিটার। এবং থার্ড রয়েছে তামিলনাড়ু, যার লেন্থ 906 কিলোমিটার। এবং একইভাবে যদি দেখি, সবচাইতে কম আমরা দেখলাম যখন স্টেটগুলোর অবস্থান দেখছিলাম, মহারাষ্ট্রের নিচে রয়েছে গোয়া, একদম ছোট্ট আমাদের একটা রাজ্য, সবচাইতে ছোট রাজ্য, তার জন্য গোয়ার কিন্তু কোস্টাল লাইনটাও সবচাইতে ছোট, মাত্র 101 কিলোমিটার। একইভাবে আমরা যেমন গুজরাট, ফার্স্ট, সেকেন্ড অন্ধ্রপ্রদেশ এবং থার্ড তামিলনাড়ু পড়লাম, আমাদের পশ্চিমবঙ্গেরও অনেক সময় জিজ্ঞাসা করে যে পশ্চিমবঙ্গের মধ্যে কতটা কোস্টাল লাইন দেখা যায়, পশ্চিমবঙ্গ যে স্টেটটা রয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখব কত, 157 কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের টোটাল কোস্টাল লাইন। এটা ছিল কোস্টাল লাইন, যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে দুটো তিনটে প্রশ্ন দিয়েই থাকে। টোটাল লেন্থ কত, মেনল্যান্ড বেসিসে কত, কতগুলো স্টেটে দেখা যায়, কোস্টাল স্টেট আমাদের কতগুলো রয়েছে, এবং সবচাইতে বেশি কার, সবচাইতে কম কার, দ্বিতীয় বৃহত্তম কার, তৃতীয় কত, সেরকম দিয়ে দেয়। এরপর এটা যদি দেখি আমরা টপিকটা, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কি বলছে, ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা যেটা আছে, সেটা কি করছে, আমাদের ইন্ডিয়াকে প্রায় দুটো ইকুয়াল পার্টে ভাগ করছে, প্রায় দুভাগে ভাগ করছে। অর্থাৎ কি দেখি আমরা যদি ম্যাপটা দেখি, প্রায় মাঝ বরাবর দিয়ে আমাদের কর্কট ক্রান্তি রেখা গেছে, সেটা টোটাল কতগুলো স্টেটের মধ্যে দিয়ে গেছে, টোটাল 8টা, টোটাল 8টা স্টেটের মধ্যে দিয়ে এই ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, একটা ইমাজিনারি রেখা আমরা জানি, সেটা গেছে, এবং সেটা ভারতকে প্রায় দুটো ইকুয়াল পার্টে, উত্তরে এবং দক্ষিণে প্রায় ভাগ করেছে। স্টেটগুলো যদি আমরা দেখি, আবার যদি আমরা ম্যাপে যাই, তাহলে একদম এখানে যদি ম্যাপটা দেখি, প্রায় মাঝ বরাবর কর্কট ক্রান্তি রেখা গেছে, যেটা একদম এই গুজরাট থেকে শুরু করে এইভাবে গেছে। অর্থাৎ একদম বাঁ দিকে যদি আমরা দেখি, 8টা স্টেট বললাম, ফার্স্টে রয়েছে আমাদের গুজরাট, তারপরে এখানে রাজস্থানের একটা একটু ছোট অংশ দিয়ে গেছে 2, মধ্যপ্রদেশ 3, ছত্তিশগড় 4, ঝাড়খণ্ড 5, ওয়েস্ট বেঙ্গল 6, এখানে ত্রিপুরা 7 এবং মিজোরাম 8। একদম বাঁ দিকে একদম পশ্চিমে আছে গুজরাট, তারপরে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম, এই 8টা রাজ্যের ওপরে টপিক অফ ক্যান্সার টানা হয়েছে একটা ইমাজিনারি লাইন, যেটা ভারতবর্ষকে প্রায় আমরা যদি ম্যাপটা দেখি, প্রায় দুটো ইকুয়াল ভাগে ভাগ করছে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে। এবং সবচাইতে কম এই রাজস্থান যে রাজ্যটা রয়েছে তার মধ্যে আছে। এটাও অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করে যে রাজস্থানের কোন অংশের ওপর দিয়ে গেছে, সেটা বাঁশওয়ারা বলে একটা জায়গা আছে, বাঁশওয়ারা বলে রাজস্থানের একটা অংশ, একটা পার্ট রয়েছে, একটা জায়গা রয়েছে, যার উপর দিয়ে এই টপিক অফ ক্যান্সার গেছে। এটা কিন্তু পার্টিকুলার জায়গার মধ্যে দেখা যায়। এবং ওয়েস্ট বেঙ্গল আমরা যদি দেখি, ওয়েস্ট বেঙ্গলের টোটাল 5টা জেলার উপর দিয়ে এই টপিক অফ ক্যান্সার গেছে, যেটা আমাদের এই পূর্বের যে এদিকে রয়েছে, কি কি রয়েছে,
আমাদের পুরুলিয়ার উপর দিয়ে গেছে, পুরুলিয়া, বাঁকুড়া। আমরা যখন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়বো তখন এগুলো বিস্তারিত আলোচনা করব। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া, এই 5টা জেলার উপর দিয়ে, পশ্চিমবঙ্গের 5টা জেলার উপর দিয়ে টপিক অফ ক্যান্সার গেছে। এবং রাজস্থানেরটাও অনেক সময় প্রশ্ন করে যে রাজস্থানের কোন অংশটুকুর উপর দিয়ে গেছে, সেটা হচ্ছে বাঁশওয়ারা। এবং টোটাল আমরা দেখলাম 8টা রাজ্যের উপর দিয়ে এই টপিক অফ ক্যান্সার আমাদের গেছে। টপিক অফ ক্যান্সারের সাথে সাথে আমরা আরেকটা প্রশ্ন দেখব এখানে, সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টস যদি আমরা দেখি, সেক্ষেত্রে কি দেখছি এখানে, এই পয়েন্টটা পড়ার আগে এটা একটু দেখবো যে ডিফারেন্স, আমাদের যে ডিফারেন্স হয় টাইমের, আমরা প্রথম দিন পড়ানোর সময় বলেছিলাম যে ল্যাটিটিউড বা লংজিটিউড যেগুলো করছি সেখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড এই হিসাবে আমরা বলি। এবং এই ডিগ্রি, মিনিট, সেকেন্ড এটা কিন্তু টাইমকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ একটা জায়গা থেকে অন্যটা জায়গা কতটা ডিস্টেন্স আছে সেটা। এবং আমরা জানি যে ডিস্টেন্স যখন আমরা যাই এক জায়গা থেকে অন্য জায়গাতে, তার টাইমটাকেও কিন্তু বেশি এবং কম হয়। তাহলে 1 ডিগ্রি আমরা জানি, 1 ডিগ্রি যখন পূর্ব দিকে বা পশ্চিম দিকে যাচ্ছে সেক্ষেত্রে 4 মিনিট, 1 ডিগ্রির ক্ষেত্রে সেটা প্রায় 4 মিনিট পর্যন্ত টাইমের হেরফের হয়। বাঁ দিক হতে পারে, ডান দিক হতে পারে, অর্থাৎ কমতে পারে অথবা বাড়তে হতে পারে। তাই আমরা যদি একদম লংজিটিউডের ক্ষেত্রে দেখি, যে লংজিটিউডের ক্ষেত্রে শুরু হয়েছিল আমাদের গুজরাট থেকে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত, তাহলে এখানে দেখো এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ দেওয়া আছে যে ডিফারেন্স বিটুইন কত, সৌরাষ্ট্র অ্যান্ড অরুণাচল প্রদেশ। সৌরাষ্ট্র আমরা জানি গুজরাটে আছে, সেখানে কত, প্রায় 120 মিনিট বা 30 ডিগ্রি ডিফারেন্স যদি হয়, সেটা 30 ডিগ্রি থেকে হচ্ছে 4 দিয়ে আমরা যদি গুণ করি, 1 ডিগ্রিতে বললাম 4 মিনিট হয়, তাহলে 30 ডিগ্রিতে সেই পার্থক্যটা গিয়ে দাঁড়ায় 120 মিনিট বা 2 ঘন্টা। কিন্তু এই 2 ঘন্টার পার্থক্য হলেও আমরা সেটা করি না, তার কারণ আমাদের দেশে আমরা জানি একটাই ইউনিফর্ম টাইম জোন আছে, আলাদা আলাদা কোনো টাইম জোন নেই। যদি আলাদা আলাদা টাইম জোন করা হতো তাহলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিত, বিভিন্ন যে অফিসিয়াল কাজকর্ম হয়, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে আর্মি বা মিলিটারিরা যে কাজকর্ম করে তাদের ক্ষেত্রেও অনেক সমস্যা দেখা দিত। তার জন্য একটাই মাত্র টাইমকে, একটাই মাত্র জোনকে ধ্রুবক বলে ধরা হয়েছে, যেটা কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসেবে কাকে ধরা হয়েছে, এই 82.5 ডিগ্রি যে ল্যাটিটিউডটা রয়েছে সেটাকেই আমাদের আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসাবে ধরা হয়। এটা কোথায় আছে, এলাহাবাদ আমরা জানি, আমাদের উত্তরপ্রদেশের যে এলাহাবাদ আছে, সেই এলাহাবাদের যে মান, সেই 82.5 ডিগ্রি, এটাকে আমাদের আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসাবে ধরা হচ্ছে। ওইটাকে রেসপেক্টে ধরেই, ধ্রুবক ধরে বাকি সমস্ত আমাদের ভারতবর্ষের জায়গাগুলো রয়েছে সেটাকে নির্ধারণ করা হয়। এই যে আইএসটিটা, এটা কি করা হলো, যেমন আমরা দেখলাম একটু আগে টপিক অফ ক্যান্সার কি করছে, 8টা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেরকম এটা যেমন আড়াআড়ি ভাবে গেছিল, এটা এভাবে আসছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এটা কোন কোন রাজ্যগুলোর উপর দিয়ে গেছে, ইউপিতে তো শুরু হচ্ছে, ইউপির এলাহাবাদের যেহেতু এটা মান, ইউপি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ, এই টোটাল 5টা রাজ্যের ওপর দিয়ে এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান লাইন যেটা রয়েছে সেই রেখাটাকে টানা হয়েছে। তাহলে একটু আগে কি দেখলাম, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, এই দুটো এমন একটা স্টেট, এটা পরীক্ষায় দেয়, যার কি রয়েছে, টপিক অফ ক্যান্সার এবং ইন্ডিয়ান মেরিডিয়ান দুটোই, স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়ান মেরিডিয়ান, এই দুটোই গেছে, প্রভাবিত হয়েছে তার উপর দিয়ে দুটোই। একটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা 82.5 ডিগ্রি, এবং টপিক অফ ক্যান্সার যেটা 23.5 ডিগ্রি, দুটোই কিন্তু গেছে দুটো স্টেট, এমন দুটো স্টেট, একটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং অন্যটা হচ্ছে ছত্তিশগড়, এই দুটো স্টেটের উপর দিয়ে গেছে। টপিক অফ ক্যান্সার গেছে টোটাল 8টা স্টেটের মধ্যে দিয়ে, এবং এই আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গেছে টোটাল 5টা স্টেটের উপর দিয়ে। এটা কোথায় আছে, এটা আমাদের এলাহাবাদ যেটা রয়েছে সেখানে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে 1 ডিগ্রি
আমরা যদি ল্যাটিটিউডের বা লংজিটিউডের যদি পরিবর্তন হয়, লংজিটিউডের ক্ষেত্রে সেটা হয়ে যায় 4 মিনিটের টাইম ডিফারেন্স। টোটাল আমাদের ইন্ডিয়ার যদি সৌরাষ্ট্র থেকে বা গুজরাট থেকে অন্ধ্রপ্রদেশের মধ্যে পার্থক্য বলা হয়, সেখানে কিন্তু প্রায় 30 ডিগ্রির আমরা জানি পার্থক্য রয়েছে লংজিটিউডের, যেটা 120 মিনিট পর্যন্ত পরে, কিন্তু আমরা সেটা না করে একটা মাত্র মেরিডিয়ানকে ধরছি, যেটা 82.5 ডিগ্রি। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, এটা মনে রাখতে হবে যে এখানের ওপর দিয়ে টপিক অফ ক্যান্সার এবং আইএসটি দুটোই গেছে। জিএমটি যেটা বা গ্রিনিচ মিন টাইম, যেটা লন্ডনে রয়েছে, সেটার সাথে যদি আমাদের পার্থক্য দিয়ে দেয় যে গ্রিনিচ মিন টাইমের থেকে ভারতবর্ষের মেন যেটা আইএসটি রয়েছে, ভারতবর্ষের টাইম জোন, সেটা কতটা আগিয়ে রয়েছে বা কতটা পিছিয়ে রয়েছে, এই প্রশ্নটাও দেয়। সেটা হচ্ছে 5.5 ঘন্টা আগে, অর্থাৎ জিএমটি যেটা রয়েছে বা গ্রিনিচ মিন টাইমে যে টাইমটা, তার থেকে ভারতবর্ষের টাইম জোনটা 5.5 ঘন্টা আগিয়ে আছে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় পরীক্ষায় দিয়ে থাকে। এখানে আমরা কিছু এরপর নিকনেম দেখবো বা কি নামে আমরা ডেকে থাকি। লাদাখ যেটা রয়েছে, লাদাখটাকে কি বলা হচ্ছে? লিটিল তাইবেত। লাদাখটাকে লিটিল ছোট্ট তিব্বত বলে ডাকা হয়। এবং এই শিলিগুড়ি যেটা রয়েছে, শিলিগুড়ির কি বলা হচ্ছে? চিকেন স্নেক। শিলিগুড়িতে ওখানে ছোপড়া বলে একটা জায়গা আছে, ছোপড়া, এই অংশটাকে চিকেন স্নেক বলা হচ্ছে, যার টোটাল কতটা মাত্র ওয়াইড, মাত্র বিস্তৃতি রয়েছে মাত্র 22 কিলোমিটার। টোটাল আমরা যদি ইন্ডিয়ার ম্যাপটা দেখি আরো একবার, ইন্ডিয়ান ম্যাপটা যদি দেখি, এইরকম জায়গাটাতে আমরা দেখব যে ওই শিলিগুড়ি যেটা রয়েছে, শিলিগুড়ি বা ছোপড়া অংশটা মাত্র 22 কিলোমিটার ওয়াইড, সেটাকে চিকেন স্নেক বলা হচ্ছে। কেন? কারণ মুরগির যে গলাটা হয় আমরা জানি অনেক সরু হয়, তাই চায়নার যে বর্ডার রয়েছে, চায়না বর্ডার থেকে এটা একদমই কাছে। যদি কখনো যুদ্ধ হয় বা চায়নার সাথে বিবাদ বাড়ে, তখন কি হবে? চায়না কি চাইবে? এই অংশটাকে প্রথমে কাটতে চাইবে, যাতে আমাদের নর্থ ইস্টার্ন যে স্টেট গুলো রয়েছে এখানে, সেই স্টেট গুলোকে মেন যে ইন্ডিয়ান ল্যান্ড তার সাথে আলাদা করে দেওয়া যায়। তার জন্য চিকেন চিকেন নেক বলা হচ্ছে, যাতে মেন ল্যান্ডের সাথে এটাকে খুব সহজেই আমরা বিচ্ছেদ করে দিতে পারি। এরপরে কি দেখবো? এখানে ইন্ডিয়াকে কি নামে ডাকা হয়? অনেক সময় ইন্ডিয়াকে কি বলা হচ্ছে? মিস্ট্রেস অফ দা ইস্টার্ন সিজ, এই নিকনেমটা বলে দেওয়া হয়। এটা পরীক্ষায় আসে যে মিস্ট্রেস অফ দা ইস্টার্ন সি বলে কোন দেশটাকে ডাকা হয়, কোন দেশকে মিস্ট্রেস অফ ইস্টার্ন সি হিসাবে বলা হয়। একইভাবে এটা পরীক্ষায় আসে যে মোস্ট ইন্ডিয়ান, ম্যাক্সিমাম ভারতের লোকজন কোন গ্রুপ থেকে বিলং করে, কোন গ্রুপের বিলং করে? এটা কি? এই ককেশয়েড যে গ্রুপ, আমরা জানি প্রাচীন কালের যে মানুষ ছিল তাদেরকে মেনলি 3 ভাগে ভাগ করা যেত। কি কি ছিল? মঙ্গলয়েড, নিগ্রয়েড এবং এই ককেশয়েড। এই ককেশয়েড গ্রুপটার ভারতবর্ষের যে লোকজন রয়েছে, আদিম যে মানুষজন রয়েছে, তাদের ম্যাক্সিমাম জনেই ককেশয়েড গ্রুপের মধ্যে বিলং করেন। আর দুটো গ্রুপ কি প্রাচীন মানুষদের যাদের ভাগ করা হয়? একটা মঙ্গলয়েড এবং একটা নিগ্রয়েড। ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ এই ককেশয়েড গ্রুপের মধ্যে পড়েন। এবং ইউপি, উত্তরপ্রদেশ এমন একটা স্টেট, একটা ল্যান্ডলক স্টেট, অর্থাৎ এর চারদিকেই কি রয়েছে? অন্যান্য রাজ্য রয়েছে, ল্যান্ড দিয়ে ঘেরা। আমরা যেমন দেখলাম টোটাল ভারতবর্ষের 9টা কোস্টাল স্টেট রয়েছে, অর্থাৎ তার অন্যদিকে সমুদ্র রয়েছে, আরব সাগর আছে, বঙ্গোপসাগর আছে, আমাদের ভারত মহাসাগর রয়েছে। সেইভাবে উত্তরপ্রদেশ এমন একটা স্টেট যেটা ল্যান্ডলক স্টেট, এবং এই ল্যান্ডলক যে স্টেটটা রয়েছে তার সাথে অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে ম্যাক্সিমাম বর্ডার শেয়ার করছে। টোটাল 8টা স্টেট উত্তরপ্রদেশ রাজ্যটার সাথে তার বর্ডার শেয়ার করছে। আমরা আবার যদি একটু, আর সেকেন্ড হচ্ছে এখানে সিকিম লেখা আছে, কিন্তু এটা হবে কি? আসাম। ইউপির সাথে 8টা রাজ্য তার বর্ডার শেয়ার করছে এবং আসামের সাথে 7টা রাজ্য তার বর্ডার শেয়ার করছে। এই যে ইউপি হলো, ইউপির সাথে কোন কোন রাজ্যগুলো তার বর্ডার শেয়ার করছে? এটা যদি আমরা দেখি, একদম উত্তরপ্রদেশের ম্যাপটা দেখলেই দেখতে পাবো।
এই একদম এখানে উত্তরপ্রদেশ রয়েছে। তাহলে উত্তরপ্রদেশের ওপর দিকে একটু নর্থের দিকে কে রয়েছে, কোন কোন স্টেটটা? উত্তরাখণ্ড রয়েছে। উত্তরাখণ্ডের পাশে এখানে হিমাচল প্রদেশের সাথে আছে। তারপরে এখানে হরিয়ানা আছে, এখানে রাজস্থান আছে, এদিকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং বিহার। এই টোটাল 8টা রাজ্যের সাথে উত্তরপ্রদেশ তার ল্যান্ড বর্ডার শেয়ার করছে, যেটা ম্যাক্সিমাম টোটাল 8টা, এবং সাথে সাথে দিল্লিও রয়েছে যেটা ইউনিয়ন টেরিটরি। তাহলে টোটাল স্টেট হিসাবে ধরলে 8টা এবং ইউনিয়ন টেরিটরি একটা থাকছে, যেটার নাম হচ্ছে দিল্লি। এবং সেকেন্ড বললাম আসাম। আসাম রাজ্যটা সেকেন্ড মোস্ট একটা রাজ্য, যার সাথে সবচাইতে বেশি বর্ডার শেয়ার করে 7টা। ইউপি যেমন 8টা, আসাম হলো 7টা। কোন কোন স্টেট রয়েছে? এখানে পশ্চিমবঙ্গ রয়েছে, তার নিচে এখানে মেঘালয় আছে, এখানে ত্রিপুরা আছে। 3টে, পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা, ওপর দিকে অরুণাচল প্রদেশ, এবং এখানে একদম ওপরে আছে নাগাল্যান্ড, তার নিচে মণিপুর এবং তার নিচে মিজোরাম। এই 7টা, উত্তরপ্রদেশের সাথে 8টা এবং আসামের সাথে 7টা রাজ্য তাদের বর্ডার শেয়ার করছে, যে দুটো ম্যাক্সিমাম। এই প্রশ্নটাও পরীক্ষাতে অনেকবার এসেছে আমাদের। যদি আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, যেটা নিয়ে প্রথমেই শুরু করবার আগে আলোচনা করলাম, সেটা আয়তনের দিক থেকে যদি দেখি, তাহলে সবচাইতে বড় আমাদের স্টেট কি? আমরা জানি রাজস্থান। এবং সেকেন্ড মোস্ট বা সেকেন্ড লার্জেস্ট স্টেট যদি আয়তনের দিক থেকে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, এবং থার্ড মহারাষ্ট্র। ওয়েস্টল্যান্ডের দিক থেকে লার্জেস্ট স্টেট কোনটা? আমরা যদি প্রিলিমস এর প্রশ্ন দেখি, 10 বছরের মধ্যে প্রায় 6 বছর দিয়েছে এই প্রশ্নটা, যে কোন স্টেটটা ওয়েস্টল্যান্ডের দিক থেকে লার্জেস্ট, সেটা হলো আমাদের রাজস্থান। একইভাবে সবচাইতে ছোট রাজ্য কোনটা? গোয়া। যেমন ভাবে দেখলাম কোস্টাল লাইনের ক্ষেত্রেও গোয়ার মধ্যে সবচাইতে কম কোস্ট লাইন ছিল, মাত্র 101 কিলোমিটার দেখেছিলাম। সেরকম সাইজের দিক থেকেও যদি আমরা দেখি, আয়তনের দিক থেকে গোয়া হচ্ছে স্মলেস্ট আমাদের স্টেট। ইন্ডিয়ান যে টোটাল 28টা রাজ্য রয়েছে, তার মধ্যে স্মলেস্ট গোয়া, সেকেন্ড স্মলেস্ট সিকিম, এবং থার্ড স্মলেস্ট রয়েছে ত্রিপুরা। লার্জেস্ট ইউটি জম্মু কাশ্মীর এখন আমাদের ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। আমরা জানি 2019 সালে আগে একটা রাজ্য ছিল, ইউনিয়ন টেরিটরি ভেঙে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটোকে করা হয়েছে, এবং জম্মু কাশ্মীর এখন লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি। স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি কি হবে? লাক্ষাদ্বীপ, যার আয়তন মাত্র 32 স্কোয়ার কিলোমিটার। এবং এই 32 স্কোয়ার কিলোমিটার আমরা লাক্ষাদ্বীপ বা আন্দামান নিকোবর এগুলোকে কি বলি? গ্রুপ অফ আইল্যান্ডস, একটা দ্বীপপুঞ্জ বলি। এর মধ্যে 36টা আইল্যান্ড আছে এই লাক্ষাদ্বীপের মধ্যে, যার আয়তন টোটাল 32 স্কোয়ার কিলোমিটার। এটা সবচাইতে ছোট ইউনিয়ন টেরিটরি, এবং জম্মু কাশ্মীর বর্তমানে সবচাইতে বড় ইউনিয়ন টেরিটরি। অরুণাচল প্রদেশ, এটা আগে কি নামে ডাকা হতো? NEFA, NEFA বলা হতো, নেফা বলা হতো, যেটার টোটাল নাম কি বা ফুল ফর্ম কি? নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, এটাও পরীক্ষায় দেয় যে কোন রাজ্যটাকে আগে ডাকা হতো। ইংরেজদের আমলে ডাকা হতো, তারপরে 1970 সাল পর্যন্ত এটাকে বলা হতো। তারপরে অরুণাচল প্রদেশকে ইউনিয়ন টেরিটরি করা হয়েছিল, এবং একই সাথে কিছুদিন বাদে সেটাকে আবার পূর্ণ রাজ্যের একটা মর্যাদা দেওয়া হয়। কেরালা, এই নামটা আমরা প্রায় শুনে থাকি। গডস ওন কান্ট্রি, কোন রাজ্যকে ভগবানের নিজের দেশ বলা হয় বা গডস ওন কান্ট্রি বলা হয়? কেরালা। এটা প্রায় জিকে হিসাবেও আসে, এবং আমাদের ভূগোলেও অনেক সময় যে মিসলেনিয়াস বললাম, মিসলেনিয়াস কিছু প্রশ্ন আছে যেটা ভূগোল বেসড হয়ে যায়, সেক্ষেত্রেও এই প্রশ্নটাও দিয়ে দেয়। রান অফ কচ্ছ, রান অফ কচ্ছটাকে কি বলা হচ্ছে? হোয়াইট ডেজার্ট। রান অফ কচ্ছ থেকে আরো একটা প্রশ্ন আছে, যে লিটল রান অফ কচ্ছ, এখানে লিটল রান অফ কচ্ছ যেটা থাকছে, এখানে কি দেখা যায়? একটা প্রাণী দেখা যায়, ওয়াইল্ড অ্যাস। এটার জন্য কিন্তু বিখ্যাত এই লিটল রান অফ কচ্ছ। এটা দিয়ে দেয় পরীক্ষাতে যে কোন এলাকাতে দেখা যাচ্ছে। নেক্সট, লাদাখ। লাদাখটাকে কি বলা হয়? লাদাখ ইজ নোন এজ কোল্ড ডেজার্ট অফ ইন্ডিয়া। আমরা এমনিতে কি জানি? ডেজার্ট আমাদের রাজস্থানে যেটা আছে থর মরুভূমি, সেই থর মরুভূমিতে কি হয়? প্রচুর পরিমাণে দিনের বেলায় মরুভূমির মধ্যে যেহেতু বালি থাকে, বালি আমরা জানি যখন
সূর্যের আলো পড়ে তখন প্রচুর পরিমাণে সেটা কি করে, তাপ শোষণ করে এবং প্রচুর গরম হয়। একইভাবে আমরা জানি যে যে জিনিস খুব তাড়াতাড়ি তাপ শোষণ করে সেটা খুব তাড়াতাড়ি তাপটা কি করে, বিচ্ছুরিত করে দেয়। তার জন্য রাতের বেলায় প্রচন্ড ঠান্ডা হয়। এই লাদাখটাকে আমরা কি নামে ডাকি, কোল্ড ডেজার্ট অফ ইন্ডিয়া। এমন একটা ডেজার্ট, এমন একটা মরুভূমি যেটা সবসময় কোল্ড থাকে। অর্থাৎ যেহেতু লাদাখের উচ্চতাটা অনেক বেশি, তার জন্য এটাকে কোল্ড ডেজার্ট বলা হয়। এবং আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে সেটাকে আমরা কি বলি, এমারেল্ড অফ এমারেল্ড আইল্যান্ড, এমারেল্ড আইল্যান্ড হিসাবে আন্দামান নিকোবরটাকেও বলে থাকি। এই যে একটু আগে দেখলাম নর্থ ইস্টার্ন স্টেট গুলো, আসাম বাউন্ডারি দেখবার সময় দেখেছিলাম এখানে নর্থ ইস্টার্ন স্টেট গুলোকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার নামে ডাকা হয় কেন, তার কারণ সেখানে 7টা রাজ্য রয়েছে। কিন্তু এখানে একটা জিনিস, যে টোটাল নর্থ ইস্টার্ন স্টেট আমরা জানি 8টা থাকে, সিকিমটাকে এই সেভেন সিস্টার্স এর মধ্যে ধরা হয় না। বাকি সিকিম বাদে যে 7টা রাজ্য রয়েছে সেগুলোকে সেভেন সিস্টার স্টেটস হিসাবে ধরা হয়। কি কি স্টেট, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়, এই টোটাল 7টা। কি বললাম একটু আগে, সিকিমটাকে কিন্তু এখানে ইনক্লুড করা হচ্ছে না, সিকিমটা ওই নর্থ ইস্টের দিকে তার অবস্থান হলেও হচ্ছে না। বাকি যে 7টা রাজ্য রয়েছে সেই 7টাকে সেভেন সিস্টার্স এর মধ্যে ধরা হয়। এবং আসাম এই রাজ্যটা এমন একটা রাজ্য যার সাথে ওই যে 7টা সেভেন সিস্টার্স এর টোটাল 6টা রাজ্যের সাথেই তার বর্ডার শেয়ার করছে। ইউপি পড়ার সময় দেখলাম ইউপি যেমন 8টা স্টেটের সাথে তার বর্ডার শেয়ার করে, আসাম 7টা স্টেটের সাথে বর্ডার শেয়ার করছে। এই সেভেন সিস্টার্স এর মধ্যে 6টা এবং আমাদের পশ্চিমবঙ্গ একটা, 7টা টোটাল। তাহলে আসাম এমন একটা স্টেট যার সাথে 6টা সেভেন সিস্টার স্টেটস এর বাউন্ডারি শেয়ার হয়। এবং পুডুচেরি একটা ইন্টারেস্টিং খুব ফ্যাক্ট, খুব মজার ফ্যাক্ট, পুডুচেরি এমন একটা ইউনিয়ন টেরিটরি যার যে টেরিটরি থাকছে সেটা টোটাল 3টে রাজ্যের মধ্যে বিস্তৃত। 3টে রাজ্যে এই পুডুচেরি ইউনিয়ন টেরিটরিটা রয়েছে। কি কি, যেটা মেন পুডুচেরি রয়েছে, আর কোরাইকাল বলে একটা জায়গা আছে সেটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, ইয়ানাম বলে একটা জায়গা আছে সেটা অন্ধ্রপ্রদেশে, এবং মাহে যে জায়গাটা সেটা কেরালা। পুডুচেরি একটা ইউনিয়ন টেরিটরি যার টোটাল ল্যান্ডটা, টোটাল টেরিটরি 3টে রাজ্যের মধ্যে বিস্তৃত, একটা তামিলনাড়ু, একটা অন্ধ্রপ্রদেশ এবং একটা কেরালা। এটা খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় যে এমন একটা ইউনিয়ন টেরিটরি বলো যেটা এক জায়গায় নেই, অনেকগুলো রাজ্যের মধ্যে বিস্তৃত হয়ে আছে। জিওলজিক্যাল স্ট্রাকচার যদি দেখি, জিওলজিক্যাল স্ট্রাকচারটাকে কি বলা হচ্ছে, জিওলজিক্যাল স্ট্রাকচার আমাদের কি রিপ্রেজেন্ট করে, এটা দেখায় আমাদেরকে রক গুলো পৃথিবীর ভেতরে অর্থাৎ ইন্টেরিয়র একদম নিচে ভূমিস্তরের মধ্যে রকগুলো কিভাবে অ্যারেঞ্জ আছে, কিভাবে ডিপোজিট হয়েছে, সেটাকে আমাদের জিওলজিক্যাল স্ট্রাকচারটা আমাদেরকে বলে। এই ইন্ডিয়ান যদি আমরা টোটাল ইন্ডিয়াকে দেখি, রক সিস্টেম যেটা আছে সেটাকে 4 ভাগে ভাগ করা যায়। আর্কিয়ান রক সিস্টেম, পুরানা রক সিস্টেম, দ্রাবিড়িয়ান এবং আরিয়ান। এই 4 ভাগে আমরা টোটাল ইন্ডিয়ান রক সিস্টেমকে ভাগ করতে পারি। রক সিস্টেম কি, ভূ যে স্তর রয়েছে একদম মাটির নিচে সেটা কিভাবে, শিলাগুলো কার উপরে কিভাবে আছে, টেক্সচারটা কেমন, প্যাটার্নটা কেমন, সেটাকে এই জিওলজিক্যাল স্ট্রাকচারটা রিপ্রেজেন্ট করে। 4 রকমের দেখা যায়, একটা আর্কিয়ান, পুরানা, দ্রাবিড়িয়ান এবং আরিয়ান। এখান থেকে
এখন শোনা যাচ্ছে কিনা বলবে। এটা কি এমনি ভরে দিলেই হয়ে যায়, রিচার্জ হয়ে যায় তো? এখন শোনা যাচ্ছে? এই পার্টটা তাহলে আরেকবার বলছি, রক সিস্টেমটা অনেকে হয়তো শুনতে পাওনি। জিওলজিক্যাল স্ট্রাকচার কি ছিল? জিওলজিক্যাল স্ট্রাকচার ছিল পৃথিবীর অভ্যন্তর যে ভাগটা, মাটির যে ভেতরের অংশটা, সেখানে শিলা যেগুলো থাকে সেই শিলাগুলো কিভাবে অ্যারেঞ্জ আছে এবং সেখানে কিভাবে ডিপোজিট হয়েছে, তার প্যাটার্নটা কি রকম, সেটা আমাদের জিওলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে দেখা যায়। ভারতবর্ষের টোটাল যদি আমরা রক সিস্টেমটাকে দেখি তাহলে সেটাকে আমরা 4 ভাগে ভাগ করেছি। কি কি রয়েছে? আর্কেয়ান রক সিস্টেম, পুরানা রক সিস্টেম, দ্রাবিড়িয়ান এবং আরিয়ান রক সিস্টেম, এই 4টে ভাগ রয়েছে। যার মধ্যে আর্কেয়ান যে রক সিস্টেম রয়েছে সেটা পৃথিবীর মধ্যে সবচাইতে পুরনো রক সিস্টেম। এবং ভারতবর্ষের যদি রাজ্যগুলো দেখি তার মধ্যে এখন ওড়িশা, ঝাড়খণ্ড আর মধ্যপ্রদেশ, এই 3টে রাজ্যের মধ্যে আমরা এই আর্কেয়ান রক সিস্টেমটা দেখতে পাই। এই আর্কেয়ান রক সিস্টেম কখন তৈরি হয়েছিল? প্রি ক্যাম্ব্রিয়ান যে এরা ছিল সেই প্রি ক্যাম্ব্রিয়ান এরার মধ্যে এই আর্কেয়ান রক সিস্টেম তৈরি হয়েছিল। এবং যেটা বললাম ম্যাক্সিমাম প্রশ্নে আসে সেটা হচ্ছে এই ধারওয়ার, ধারওয়ার রক সিস্টেম কোন এরিয়ার মধ্যে দেখা যায়? যেটা কর্ণাটকা। একইভাবে কুডাপ্পা সিস্টেমটা দেখা যায় অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা ডিস্ট্রিক্টের মধ্যে। মাউন্ট এভারেস্ট, যেটা মাউন্ট এভারেস্টের মধ্যে কোন শিলা রয়েছে? আপার কার্বনিফেরাস লাইমস্টোন। এবং গন্ডওয়ানা রক সিস্টেম দেখা যাচ্ছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। যেটা বলছিলাম যে অন্ধ্রপ্রদেশ আগে একটা রাজ্য ছিল, সেটা পরবর্তী ক্ষেত্রে ভেঙে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা 2014 সালে তৈরি হয়েছে। এই ছিল মেনলি আজকের আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট। গতদিন ম্যাক্সিমামটাই শেষ হয়ে গেছিল, অল্প একটু বাকি ছিল, সেটা আমরা শেষ করলাম।